হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ সেপ্টেম্বরের 21, এখন এক্স্যাক্টলি 5টা 33। অফিস শেষ করে একটা প্রয়োজনে জিগাতলার দিকে যাচ্ছি। তো আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমার বাইকটা যেহেতু 10,000 কিলোমিটার আমি অলরেডি রান করে ফেলেছি, তো তাই চেষ্টা করব যে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে আপনাদের সাথে। তো যেহেতু জিগাতলায় যাচ্ছি, যেতে মিনিমাম 30 মিনিটের মতো সময় লাগবে। সো ভাবলাম এর মাঝখানে যদি ভিডিওটা শ্যুট করে নেওয়া যায় তাহলে এটা ভালো হয়। তো এখন এই মুহূর্তে অলরেডি আমার বাইকটা 10,340 কিলোমিটার শেষ করলো। 1 বছর প্লাস হয়েছে, প্রায় 14 মাসের মতো হয়ে গিয়েছে বাইকটা আমি রান করছি। তো চেষ্টা করব আপনাদের মাঝে আমি এটার কি নেগেটিভ দিক পেয়েছি, কি পজিটিভ দিক পেয়েছি, দুটো আকারে ভাগ করে আপনাদেরকে জানাতে। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আসলে ভুলে যাই পয়েন্টগুলো। তো বেশ কিছু পয়েন্ট আমি নেগেটিভ অ্যান্ড পজিটিভের মধ্যে নিয়েছি। যেহেতু ভুলে যাই তো এর জন্য মোবাইলে আসলে হোয়াটসঅ্যাপে নোট করে নিয়েছি। তো আমি একটা পয়েন্ট দেখে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করছি আগে নেগেটিভ পয়েন্টগুলো বলতে, তারপর আসলে পজিটিভ পয়েন্টগুলো বলবো ইনশাল্লাহ। তো শুরু করছি, চলুন। প্রথম যে নেগেটিভ পয়েন্টটা আমি ফাইন্ড আউট করবো বা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এটার ওয়েট। এটার ওয়েটটা তুলনামূলকভাবে অন্যান্য যে বাইকগুলো আছে সে বাইকের চেয়ে একটু বেশি। যেমন কোনো ওয়েবসাইটে আসলে 154 কেজি, কোনো জায়গায় 152 কেজিও পাওয়া গিয়েছে। তো 54 বা 52 কেজি যেটাই হোক না কেন, ডিফারেন্স আসলে 2 কেজির, এটা খুব বেশি কিছু না। বাট 154 বা 52 যেটাই হোক, এটা আসলে ওয়েটটা যখন বিশেষ করে আপনি সিটিতে রাইড করবেন, সিটিতে রাইড করতে এটার ওয়েট নিয়ে আসলে একটু প্যারা পেতে হয়। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে সিটিতে আসলে আমাদের ইউজুয়ালি রাইড করতে হয় চিপা দিয়ে হুট করে ঢুকে যেতে হয় বা একটু সাইড দিয়েই বের হয়ে যেতে হয়, এরকম। তো সিটিতে যখন আসলে এই হ্যাভি ওয়েটটার জন্য বেশি একটু বেগ পেতে হয়। কিন্তু এই ওয়েটের আবার একটা প্লাস পয়েন্ট আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, হাইওয়েতে রাইড করলে ওয়েটের আবার একটা প্লাস পয়েন্ট চলে আসে। তো আমরা যেহেতু আসলে বা আমি যেহেতু আসলে রেগুলার হাইওয়েতে রাইড করি না, তো যে কারণে আসলে ওয়েটটাকে একটা নেগেটিভ পয়েন্ট হিসাবে আমি ফাইন্ড আউট করেছি। এই ওয়েটের সাথেই 2 নম্বর পয়েন্ট আমি বলতে চাচ্ছি এটার যে হ্যান্ডেল বারটা। এই হ্যান্ডেল বারটা একটা পাইপ হ্যান্ডেল বার, আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা জানেন। তো পাইপ হ্যান্ডেল বারটা হলেও এটা আসলে ফিল দেয় একটা 3 পার্ট হ্যান্ডেল বারের মতো। এটা আপনি দেখবেন যে একটু সামনের দিকে কার্ভ করা, একটু নিচু করা, তো যে কারণে একটু লিন হয়ে চালাতে হয়, হালকা একটু। তো এটার জন্য এবং ওয়েটের এইটার কারণে এই দুইটা মিলিয়ে হাতে একটু ব্যথা অনুভব হয়। যেমন আমি আসলে আমার ডান হাতে বেশ ব্যথা একটু লং টাইম রান করলে বা যদি জ্যামের মধ্যে একটু রান করি, দেন আমি একটু ব্যথা আসলে অনুভব করি। তো এই ব্যথা অনুভব যাতে না হয় তার জন্য আমি যেটা করে নিয়েছি সেটা হচ্ছে আমি এটার যে শোরুম, সেই সার্ভিস সেন্টার থেকে গিয়ে হচ্ছে এটাকে একটু উঁচু করে নিয়েছি। তো উঁচু করে নেওয়ার ফলে যেটা হয়েছে, আগে যে পরিমাণ ব্যথাটা আসলে পেতাম বা ব্যথাটা যত দ্রুত হতো এখন আর হচ্ছে না, তার চেয়ে অনেকটা কমে গিয়েছে। মানে শর্ট রাইডে ইউজুয়ালি হয়ই না, আর লং রাইড করলে হালকা একটু করে যে তা না। তো অনেকে যেটা করেছেন, আমি 2-1 ইউজারের সাথে কথা বলেছি, 2-1 ইউজারে আসলে আমাকে বলেছেন ওনারা MT-15-এর যে হ্যান্ডেল বারটা আছে সেই হ্যান্ডেল বারটা আসলে ইউজ করছেন, এবং এই ক্ষেত্রে ওনাদের যে এই ইস্যুটা, হাত ব্যথার যে ইস্যুটা, সেই ইস্যুটা আসলে সলভ হয়ে গিয়েছে। তো আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ ভেরি সুন MT-15-এর যে ইটা আছে, হ্যান্ডেল বারটা আছে, সেটা আসলে আমি ইনস্টল করে নিতে। আচ্ছা, একটু জ্যাম ছিল, যে কারণে জ্যামটা অ্যাভয়েড করেছি ভিডিওতে। তো এখন আবার শুরু করছি। এরপরেই আমি যে পয়েন্টটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, নেগেটিভ পয়েন্টটা, সেটা হচ্ছে এটা টার্নিং রেডিয়াস। তো এটা টার্নিং রেডিয়াসটা আসলে বেশি, মানে আপনি যখন একটু ঘোরাতে চাইবেন বা মোড় ঘোরাতে চাইবেন, তো সেই ক্ষেত্রে জায়গাটা একটু বেশি লাগে, মানে কম জায়গার মধ্যে আপনি আসলে এটা ঘোরাতে পারবেন না। এটার জন্য একটু প্যারা পেতে হয়। আবার সিগনাল, ওকে, সিগন্যালটা কাটুক ততক্ষণে কথা বলি। তো টার্নিং যে রেডিয়াসটা আছে এটার জন্য একটু ঝামেলা পেতে হয় আসলে। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে হাইওয়েতে তেমন কোনো প্রবলেম হয় না, প্রবলেমটা হচ্ছে আসলে এই যে সিটি রাইডে আসলে একটু বেশ ভালোই প্রবলেম হয়। কারণ অনেকে আসলে দেখবেন যে হয়তো বা এদিক দিয়ে বেরিয়ে গিয়েছে, বাট আমি আসলে যেতে পারছি না টার্নিং রেডিয়াসের জন্য। তো এটা আসলে একটা প্রবলেম করে।
আর আরেকটা নেগেটিভ পয়েন্টে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা রিয়ার টায়ারটা, এটার যে রিয়ার টায়ার সেটা হচ্ছে 130 সেকশনের টায়ার দিয়েছে বাজাজ। 130টা আসলে আমি এটাকে আসলে নেগেটিভে রেখেছি যে কারণে এটা কোয়াইট ওকে, প্রবলেম হচ্ছে না, বাট 140 হলে আরও বেশি ভালো হতো, আরও বেশি কনফিডেন্স পাওয়া যেত। এটার যে মেজর দুটো কম্পিটিটর আছে, আমরা যদি ইয়ামাহা এফজেড ভার্সন 3 বলি অ্যান্ড সুজুকি জিক্সার যেটা আছে, এই দুটো ধরি, সেক্ষেত্রে আপনারা দেখবেন ওটার মধ্যে কিন্তু ওরা দুটা কোম্পানি হচ্ছে 140 সেকশনের টায়ার ইউজ করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অতিরিক্ত কনফিডেন্সের জন্য আর একটু বেটার কনফিডেন্সের জন্য বাজাজ চাইলেই 140 সেকশনের টায়ারটা দিতে পারতেন। এটা আমার মনে হয় অ্যাজ এ রাইডার আমরা এটা আসলে এক্সপেক্ট করতেই পারি। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটার ইঞ্জিন অয়েলের যে কোয়ান্টিটিটা। এটার ইঞ্জিন অয়েলটা হচ্ছে আপনি যখনই রিফিল করবেন তখনই হচ্ছে 1300 ml করে আপনাকে রিফিল করতে হবে। তো এটাকে কেন আসলে আমি একটা ব্যাড সাইটের মধ্যে রেখেছি বা নেগেটিভ পয়েন্ট আকারে এনেছি, তার কারণ হচ্ছে আপনি যখন ইঞ্জিন অয়েলটা ড্রেন করবেন তখন তো হচ্ছে আপনাকে প্রথমবার যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে দুটো ইঞ্জিন অয়েল কিনতে হবে, 1000 ml এর দুটা। তো 1000 ml এর দুটা কিনলে একটা তো আপনি পরিপূর্ণভাবে রিফিল করলেন, আরেকটা থেকে আপনাকে 300 ml রিফিল করতে হবে। 300 ml রিফিল করলে বাকি যে 700 ml সেটা আপনাকে ব্যাগে নিয়ে বাসায় রাখতে হবে। তো নেক্সট যেদিন আপনি আবারও রিফিল করবেন, রিফিলের যখন সময় আসবে, ড্রেন করার সময় আসবে, তখন আপনি যদি বাসা থেকে এই ইঞ্জিন অয়েলের যে 700 ml এর পুরনো বোতলটা সেটা নিতে ভুলে যান, তাহলে কিন্তু আপনাকে নতুন আরেকটা কিনতে হচ্ছে। অথবা আর এইটা একটা প্যারা, আবার আরেকটা প্যারা যেটা হচ্ছে আপনাকে একটা এক্সট্রা বোতল সাথে নিয়ে ক্যারি করতে হচ্ছে। সো আমার মনে হয় ইঞ্জিন অয়েলটা যদি সম্ভব হতো 1000 ml রাখলে ভালো হতো। যদিও এটা আসলে হয়তো বা সম্ভব হয়নি বলেই করেছেন, বাট তাহলে আমার মতে যেটা ভালো হতো যে 1300 ml যদি একটা বোতল করা যেত। তো অন্যান্য কোনো প্রতিষ্ঠানে বা কোম্পানিগুলোতে আমি 1300 ml আসলে এরকম বোতল পাইনি, বাট বাজাজ রিসেন্টলি যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে 1200 ml একটা বোতলের সাথে 100 ml একটা এক্সট্রা বোতল, মানে টোটাল 1300 ml আপনারা কিনতে পারবেন যারা হচ্ছে বাজাজেরটা ইউজ করে। হ্যাঁ, বাজাজের যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা ওকে। অ্যান্ড লাস্ট যেটা আমি বলবো এটার ব্যাড সাইড বা নেগেটিভ সাইড নিয়ে, সেটা হচ্ছে এটার সেলফ মোটর। এটার সেলফ মোটরটা আমি যতটুকু শুনেছি বিভিন্ন রিভিউয়ারদের কাছ থেকে 250 পালসার N250-তে যেটা ইউজ করেছে সেই সেমটাই আসলে ইউজ করেছিল হচ্ছে ওরা এই 160-তে। তো এটার সেলফ মোটরটা নতুন অবস্থায় প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছিল। হ্যাঁ, যে কারণে এটাকে বাজাজ যদিও এটাকে রিপ্লেস করে দিচ্ছে ফ্রি অফ কস্টে, বাট আমার কাছে বিষয়টা হচ্ছে এটা একটা হ্যাসেল, তাই না? সো হ্যাসেল আসলে কে নিতে চায়? তো আমার মনে হয় এইদিকে বাজাজের আরও হচ্ছে কনসার্ন থাকা উচিত, আরও কনসার্ন হওয়া উচিত। আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার কিন্তু হচ্ছে 2বার চেঞ্জ করে দিয়েছে বাজাজ। হ্যাঁ, আমি এটা স্বীকার করছি যে বাজাজ আমাকে চেঞ্জ করে দিয়েছে, বাট আমার যে হ্যাসেলটা হয়েছে আসলে আমি এই হ্যাসেলটা ফ্রি থাকতে চেয়েছি, হ্যাসেল ফ্রিভাবে আসলে আমি চেয়েছি থাকতে। তো বাজাজ চেঞ্জ করে দিচ্ছে, বাট আমি চাইবো যে এই চেঞ্জের কোনো ঝামেলাই না যাক, বিষয়টা প্রথম থেকেই ভালো থাকুক। তো এই ছিল আপাতত আমার কাছে নেগেটিভ পয়েন্টগুলো। তা আচ্ছা, দুঃখিত, আরেকটা বড় নেগেটিভ পয়েন্ট আছে, আমি আসলে বলতে ভুলেই গিয়েছি। চলুন একটা কাজ করি, এই সিগন্যালটা শেষ হোক, দেন হচ্ছে একটু ফ্রি হয়ে যাব যখন, তখন আপনাদের সাথে লাস্ট যে নেগেটিভ মানে যেটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে সিগন্যাল থেকে মুক্তি পেতে যাচ্ছি। এখন আমি আপনাদের মাঝে আমার ফাইনাল যে নেগেটিভ পয়েন্টটা সেটা বলবো। ফাইনাল এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিসটা এই বাইকের যদি আমি প্রথমত সিটির বাইরে ধরি, বিশেষ করে ঢাকা সিটির বাইরে, সেক্ষেত্রে একদম ওর্স্ট। যতগুলো গ্রুপের রিভিউ বা ইউজারদের কাছ থেকে শোনা, সেটা হচ্ছে সবচেয়ে বাজে সার্ভিস দেয় বাজাজ এই বাইকের ক্ষেত্রে। আমি বাজাজের অফিসিয়াল পেজে বা দু একটা গ্রুপে দেখেছি তাদের যে টেকনিশিয়ান আছে তাদেরকে ট্রেন আপ করছে, বিভিন্নভাবেই ট্রেন আপ করেছেন, বাট আনফর্চুনেটলি খুব বেশি ভালো রেজাল্ট এখন পর্যন্ত জেলা শহর বা থানা শহর বা মফস্বল এরিয়াগুলোতে এখনও আসছে না। এরা সার্ভিসে খুবই পিছিয়ে আছে এই একটা জায়গাতে। যদি আমি ঢাকার কথা চিন্তা করি, সেক্ষেত্রে ঢাকায় বাজাজ ফেয়ার, শরীফুল ইসলাম মোনাক ভাই যেখানে দায়িত্বে আছেন, বাজাজ ফেয়ার চমৎকার সার্ভিস দেয়, কখনোই ওনার কাছে গিয়ে আশাহত হতে হয়নি। এবং বাজাজ ফেয়ার ছাড়া বাজাজের যে নিজস্ব সার্ভিস সেন্টারটা আছে তেজগাঁয়ে,
ওইখানে তো আসলে কোনো বলার কিছুই নেই, চমৎকার সব সার্ভিস দেয় এবং আমি যতবার ওইখানে গিয়েছি ততবারই ভালো সার্ভিস পেয়েছি। বিশেষ করে ওয়ারেন্টি ক্লেমের সময় তারা আসলে ইনস্ট্যান্টলি সব কিছু ক্লেমের যে বিষয়গুলো আছে তারা চেক করেছেন এবং চেঞ্জও করে দিয়েছেন সাথে সাথেই। সো এই ক্ষেত্রে ঢাকার ভেতরে সার্ভিসটা ইজ ওকে, বাট যেহেতু আপনি একটা জিনিস একটা মেশিন বিক্রি করছেন, মেশিনই একটা বাইক বিক্রি করছেন, সো এইটার আফটার সেল সার্ভিসটা শুধু ঢাকায় দিলে তো আসলে হচ্ছে না, ঢাকার বাইরেও ঠিক সম পরিমাণে দিতে হবে। তো বিষয়টা তো এমন না যে একটা বাইক মানে আমি তৈরি করেছি দেন হচ্ছে সেল করে দিয়েছি, আমার দায়িত্ব শেষ, বিষয়টা এরকম না। তো আমি আশা করব বাজাজ কর্তৃপক্ষ এই দিকে আরও বেশি নজর দেবে। তো এরপরেই আসলে আমি যে পজিটিভগুলো বলতে চাচ্ছিলাম, কারণ অনেকেই হয়তো এত নেগেটিভ যে রিভিউগুলো, আমার দুঃখিত, আমার এক্সপিরিয়েন্স, নেগেটিভ যে এক্সপিরিয়েন্স, আমি আসলে এটাকে রিভিউ বলছি না, কারণ আমি আসলে ওইভাবে কখনোই রিভিউ করিনি বাইক। আমি শুধুমাত্র আমার যে 10,000+ কিলোমিটার চালানোর যে এক্সপিরিয়েন্সটা সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো এত নেগেটিভ যে বিষয় পয়েন্ট, সেই পয়েন্টগুলো আসলে শুনে এত হতাশ হওয়ার কিছু নেই। এই বাইকের খুবই এক্সিলেন্ট কিছু পজিটিভ পয়েন্টও আছে। তো আমি এখন আপনাদের সাথে সেই পজিটিভ পয়েন্টগুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমেই যে পজিটিভ পয়েন্টটা যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এটার ব্রেকিং। এটার ব্রেকিং অসাধারণ। একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি বলি, এটার ব্রেকিং অসাধারণ। এটার যে ডুয়াল চ্যানেল ABS এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কখনোই আমাকে হতাশ করে নাই, কখনোই মিস করে নাই। আমি ইউজুয়ালি মানে আমি সাধারণত হচ্ছে আসলে রাইড করি একটা অ্যাভারেজ স্পিডে 70 থেকে 80-র মধ্যে হাইওয়েতে। হ্যাঁ, টপ স্পিড নিয়ে আসলে আমার অত মাতামাতি নেই, আমাকে ওর আগে যেতে হবে এরকম আসলে মাতামাতি নেই। সো এই অ্যাভারেজ স্পিডে আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ তাতে আমি খুবই খুশি। যাক, আরেকটা সিগন্যাল পেয়ে গেলাম খামার বাড়িতে এসে। যেটা বলছিলাম, তো এটার ব্রেকিং নিয়ে আসলে কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ ব্রেকিং এটার আলহামদুলিল্লাহ। ব্রেকিংয়ের পরে যদি আমি আসলে বলি, আচ্ছা আরেকটা বিষয় শেয়ার করে নিই, এটার যে কম্পিটিটর আছে বিশেষ করে ইয়ামাহার FZ ভার্সন 3 এবং সুজুকি, এটাই আসলে এই দুটোই আসলে এটার সবচেয়ে বড় কম্পিটিটর। অ্যান্ড আরেকটা আছে সেটা হচ্ছে TVS-এর অ্যাপাচি RTR 4V। 4V আসলে আমার কখনো রাইড করা হয়নি, সো আমি ওইটা আসলে স্পেসিফিকলি বলতেও পারছি না ওইটা কেমন হবে। তো FZ ভার্সন 3 এবং সুজুকির ব্রেকিংয়ের যে কনফিডেন্সটা পাওয়া যায়, দুইটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, সে দুটাও ভালো। বাট আপনি কনফিডেন্সের কথা চিন্তা করলে আর ভালোর চেয়ে ভালো, যেটা বেটার আসলে গুড বেটার, এটা বেটার, এটা অনেকটাই বেটার। ওকে, এখন আমি যদি হচ্ছে ব্রেকিংয়ের পরে আরেকটা পজিটিভ পয়েন্ট ধরি যেটা আমাকে আসলে অভিভূত করেছিল, সেটা হচ্ছে এটা লুকস অ্যান্ড ডিজাইন। 2022 সালে যখন হচ্ছে যেটার হচ্ছেই হয় একটা মোটর শো হয়েছিল, বাইক শো পূর্বাচলে। তো সেইখানে আসলে আমি যখন প্রথমবার এটাকে দেখি, আমি আসলে প্রথম দেখে এটার প্রেমে পড়ে গিয়েছিলাম, এটার লুকস আর ডিজাইনের। তো তখনই আসলে নিয়ত করেছিলাম যদি আল্লাহ তৌফিক দেয় কখনো ইনশাল্লাহ এই বাইকটা কিনবো। তো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এটা কিনেছি, স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এটা খুবই ভালো লাগে আমার। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পজিটিভ পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এটার হেডলাইট। এটার হেডলাইটের আলোটা এক কথায় মাখন, মানে এত বেশি আলো এখন পর্যন্ত আমি বাংলাদেশের অন্য কোনো বাইকে পাইনি, যেটাতে আসলে ইউজুয়ালি কোনো ধরনের ফগ লাইট প্রয়োজন হয় না। আমি সিটি ট্যুর করি বা মানে সিটির বাইরে হাইওয়েতে ট্যুর করি, দুইটা ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই আমাকে এখন পর্যন্ত হতাশ করে নাই। খুবই দারুণ আলো দেয়, এটার প্রজেকশন হেডলাইট যেটা আছে খুবই ভালো আলো প্রডিউস করে। সো এটা নিয়ে আসলে আপনাকে কখনোই হতাশ হতে হবে না, দারুণ এটা। নেক্সট যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটার মাইলেজ। একটা 160cc-র গাড়ি, এটা আমি ঢাকাতে মানে সিটিতে আসলে রাইড করে যেটা পাই এখন পর্যন্ত অ্যারাউন্ড 40 থেকে 42-এর মধ্যে মাইলেজ পেয়েছি পার কিলোমিটারে, দুঃখিত পার লিটারে। অ্যান্ড হাইওয়েতে আমি 45 পেয়েছি, 45+। 45-এর নিচে আসলে কখনো পাইনি, সর্বোচ্চ একবার 48 পর্যন্ত পেয়েছিলাম। তো অনেকেই দেখি গ্রুপে 50+ বলে, যদি আমি এখনও আসলে ওরকম পাইনি। সো আমি যতটুকু পেয়েছি, আমি আমার নিজের যে এক্সপিরিয়েন্স সেটা আসলে শেয়ার করলাম আপনাদের সাথে। ওকে, নেক্সট যেটা বলতে চাচ্ছিলাম, এটা যে
ইঞ্জিনটা রিফাইন্ড ইঞ্জিন। নেক্সট পয়েন্টে এটা রিফাইন্ড যে ইঞ্জিনটা সেটা আসলে বলতে যাচ্ছি। এটার ইঞ্জিনটা এক্সিলেন্ট, খুবই ভালো টর্ক এটা প্রডিউস করে। আপনি লো এন্ড থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত খুব ভালো একটা রেপ পাবেন, খুব ভালো একটা রেসপন্স পাবেন লো এন্ড থেকে মিড রেঞ্জ পর্যন্ত। যখন টপ এন্ডে যাবেন তখন এটা একটু স্ট্রাগল করে, বাট আমার কাছে আসলে আমি তো আপনাদেরকে কিছুক্ষণ আগে শেয়ার করলাম যে আমি আসলে খুব বেশি টপ স্পিড নিয়ে চিন্তা করি না, যে কারণে এইটুকু আমার জন্য এনাফ আলহামদুলিল্লাহ। তো এইটুকুতে আসলে আমার হয়ে যায়, আমার তত প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। নেক্সট যে পয়েন্টটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটার যে এক্সজস্টের সাউন্ড। এটার এক্সজস্টের সাউন্ড নিয়ে আসলে আমি কি বলবো, শুধু আমার নিজের মুখের কথাটা না, এটার এক্সজস্টের সাউন্ডের বিষয়ে আসলে আমি কয়েকজনের কাছ থেকে আসলে ভালো ভালো মানে রিভিউ পেয়েছি। আমি ধরুন আমার বাসায় যখন আসলে পার্ক করছিলাম তখন একজন বাইকার ভাই ছিলেন, উনি হুট করে বলতেছেন যে ভাই আপনার এক্সজস্টের সাউন্ডটা খুব ভালো লাগে। তো এরকম আরও দু একজনের কাছ থেকে এরকম রিভিউ পেয়েছি। এটা আসলে খুব ভালো লাগে আসলে। আপনারা অনেকেই যারা রাইড করেছেন বা সামনাসামনি যারা দেখেছেন বা ভিডিওতে দেখেছেন, আই থিঙ্ক তারা অনেকেই জানেন এই বিষয়টা। এরপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পয়েন্টটা সেটা হচ্ছে এটার ইনফিনিটি ডিজাইনের যে মিটারটা, এটা সেমি ডিজিটাল মিটার। আমার 2024-এর যে নতুন ভার্সনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সেখানে বিভিন্ন ভিডিওতে দেখেছি আমি, সেটাতে ডিজিটাল মিটার ওরা ইউজ করেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে সেমি ডিজিটাল মিটারটা দারুণ লাগে। এটা ইনফিনিটি ডিজাইন এবং সেমি ডিজিটাল মিটার মানে দুটো মিলে একটা দারুণ কম্বিনেশন, আমার কাছে খুবই এক্সিলেন্ট লাগে বিষয়টা। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড সেন্সর বা সাইড স্ট্যান্ডের যে সেন্সরটা আছে, মানে আপনি যখন হচ্ছে এটার সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় গাড়িটা ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারে যে কোনো হোক, মানে সাইড স্ট্যান্ড নামালেই যখন আপনার গাড়িটা গিয়ারে থাকবে, নিউট্রাল থাকবে না, তখন গাড়িটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এখন এই সময় বেশ কিছু বাইকে আসলে এটি ইউজ করছে। তা আমার মনে হয় আরও অন্যান্য যারা আছে বা প্রত্যেকটা বাইকে আসলে এই সেন্সরটি ইউজ করা উচিত, কারণ এটা কিন্তু আসলে লাইফ সেভিং একটা জিনিস। তো আমার মনে হয় প্রত্যেকটা বাইক কোম্পানির এটা আসলে ইউজ করা উচিত। এটা হয়তো বা আপনার সবসময় কাজে লাগছে না, কিন্তু হয়তো বা একটা দিন আপনি ভুলে গিয়েছেন, তখন এই বিষয়টা আপনার কাজে আসবে। আচ্ছা, আমি নেক্সট কোন পয়েন্টটা বলবো সেটা ভুলে গিয়েছি, সো আমার মনে হয় একটু লেখাটা দেখে নেওয়া উচিত। ওকে, আমার মনে হয় আমি আমার পয়েন্টগুলো শেষ করে ফেলেছি এবং লেখাতেও সেরকমই আসছে। ওভারঅল যদি আমি এটাকে আসলে মানে একটা সারসংক্ষেপ করি যে আমি এই বাইকটা নিয়ে হ্যাপি কিনা বা আমি এই বাইকটাই আসলে মানে কতটুকু পেয়েছি, কতটুকু দিচ্ছি, তো সেই হিসেবে যদি বলি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো পাচ্ছি এই বাইকটাতে। সব মিলিয়ে আমি খুবই সন্তুষ্ট এই বাইকটা নিয়ে। এটা একেতে আমার খুবই পছন্দের বাইক এবং এটার যে পারফরমেন্স সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার। তো আমি আশা করছি আপনারা যারা রাইড করেছেন তাদেরও ভালো লাগবে, আর যারা করেননি, যারা আসলে এটার আরেকটা বিষয় হচ্ছে এটা হাইটটা একটু বেশি, সো সম্ভবত 5 ফুট 3 আমার মনে হয়, যেটা 5 ফুট 3-এর নিচে যারা আছেন তাদের আসলে যেহেতু ওভারওয়েট, অনেক বেশি ওয়েট, সো তাদের এটা রাইড করতে একটু প্রবলেম হবে। সো 5 ফুট 3 বা তার নিচে যারা আছেন তারা আসলে চেষ্টা করবেন যে বাইকটাকে একটা টেস্ট রাইড দিয়ে তারপরে আসলে এটা কেনার সিদ্ধান্ত নেওয়ার। আমি বলছি না কিনবেন না, বাট আগে আসলে একটা টেস্ট রাইড দিয়ে দেখবেন যে কমফোর্ট হয় কিনা। যদি কমফোর্ট পান তাহলে আসলে কিনবেন, এটা আমার উচিত মনে হয়, মানে সকলের উচিত মনে হয় আমার। পরিশেষে যেটা বলবো, আসলে দেখেন কোনো বাইকে হচ্ছে আসলে পারফেক্ট না, প্রত্যেকটা বাইকেই কিছু না কিছু কমতি থাকবে এবং এটা খুবই স্বাভাবিক বিষয়। আসলে 100% পারফেক্ট বলে তো কিছু হয় না, তাই না? সো এই কমতির মধ্যে আমার মনে হয় আমাদেরকে বেছে নিতে হবে যে আমাদের যে কমতিটা আছে এটার মধ্যে সেটা আমরা কতটা মানিয়ে নিতে পারবো। হ্যাঁ, যতটুকু আমরা মেনে নিতে পারবো সেই হিসেবে আমাদের এটা চুজ করা উচিত। তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, জানি না ভিডিওর কোয়ালিটি কেমন আসছে। তো ইনশাল্লাহ আবার কোনো দিন আপনাদের সাথে কথা হবে এবং আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আমাকে যে আমার যদি আরও কোনো উন্নতির জায়গা থাকে সেগুলো কি, এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি আশা করব সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।